বাংলাদেশের যে জায়গাটা প্রয়োজনীয় ছিল 5 থেকে 8 তারিখ খুব গুরুত্বপূর্ণ সময়, সেই আমরা 5 তারিখ রাতে যখন দায়িত্বটা ছাত্রদের হাতে, শিক্ষার্থীদের হাতে দেওয়া হলো, শিক্ষার্থীদের যেভাবে সকলের সাথে আলোচনা করে করার কথা ছিল সেই জায়গায় সেই রকম ঘটেনি। তারপর যখন সরকার বলছে যে আলোচনা করেছে, না আলোচনা করে হয়নি, তো আমি তো সাক্ষী দিচ্ছি আলোচনা করে হয়নি। এবং দ্বিতীয়ত বলছি যে সেইখানে যে আলোচনাটা প্রয়োজন ছিল, এমনকি সরকারের যে আলোচনা করার প্রয়োজন ছিল, সরকার কোনো আলোচনা করেনি। 13 তারিখে ডেকেছেন একটা ইস্যুর জন্য, পলিটিক্যাল পার্টির সাথে বসে, স্টেক হোল্ডারদের সাথে বসে যে পলিটিক্যাল কোর্স ঠিক করা, সেটা তারা করেননি। হ্যাঁ, আমরা বলেছি, স্বতঃপ্রণোদিত হয়ে আমরা তাদেরকে সাহায্য করতে চেয়েছি, এখনও করে যাচ্ছি, এই রাজনৈতিক উত্তরণ পর্যন্ত করে যাব। লেজিটিমেসি নিয়ে কথা বলা হচ্ছে, বৈধতার জায়গাটি। দেখুন, এই সমাজটা প্রধানত মানুষের সমাজ, যদিও মানুষের সমাজ আসলে এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক সভ্যতার ধারণা, সেটা মানুষের জন্যই আর কল্যাণকর নয়, একটা বিরাট হুমকি আকারে হাজির হচ্ছে। প্রকৃতি কেন্দ্রে থাকা দরকার, মানুষ কেবল তার অংশ মাত্র, এবং আমরা যখন সেই জায়গায় পৌঁছাতে পারবো তবে হয়তো জগতের একটা সত্যিকার বদলের জায়গা ঘটবে। সেটা ঘটতে গেলে মানুষে মানুষের সম্পর্কের বদল ঘটাতে হবে। মানুষে মানুষের সম্পর্কের মধ্যে যে আধিপত্য, শৃঙ্খল, যে শোষণ, নির্যাতন, যে দমন পীড়ন সব কিছু আছে, মানুষের সমাজই সেটা তৈরি করেছে। সেইটার বদল ঘটাতে হবে। মানুষে মানুষের সম্পর্ক যখন আরও সত্যিকার অর্থে সমতা এবং সাম্যের জায়গায় যাবে, তখন হয়তো আমরা ওই রকম প্রকৃতির সাথে সম্পর্কের বদল ঘটাতে পারবো। একটা বড় ফিলসফিক্যাল পজিশন থেকে কথা বললাম, এই কারণে বললাম যে এর একটা প্রাসঙ্গিকতা আছে। এই মানুষের সমাজে মানুষই ইতিহাসের নির্মাতা, কোনো কিতাব না, সেটা ঠিক আছে, কানুন নয়। না না না, ভেরি ইম্পর্টেন্ট থিং। নিঃসন্দেহে ওটা মানুষই নির্মাতা, মানুষই ইতিহাসের নির্মাতা। মানুষের ইতিহাসের প্রয়োজনে এই জায়গাটা হয়। কোনো কিতাব দিয়ে, কোর্ট দিয়ে আসলে কোনো কিছু শেষ পর্যন্ত রক্ষা করা যায় না, আইন কানুন দিয়েও তো রক্ষা করা যায় না। এখন ধরেন নেসেসিটি, প্রয়োজনীয়তাই আইনের উদ্ভব ঘটায়, প্রয়োজনীয়তাই এমনকি আরও অনেক কিছুর উদ্ভব ঘটায়। তো প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে, একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। সেই শূন্যস্থানের ব্যাখ্যা যদি সংবিধানে না থাকে, তার মানে এই না যে আমাদের সংবিধানের দোহাই পেরে আমাদের কোথাও থাকতে হবে। শূন্যস্থান থাকে না, এবং থাকে না বলেই শূন্যস্থান কোথাও থাকে না, এবং শূন্যস্থানের ব্যাখ্যা না থাকলে সেই শূন্যস্থানের প্রয়োজনেই আপনার নতুন ব্যাখ্যা আসে, নতুন আইনও আসে। তার কিছুটা একটা জায়গা থাকে, কোর্ট আপনাকে এটা বলে দেয়। তো এই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালে কি সরকার হবে, কি, তার কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছিল না, এটা ঠিকই আছে। ছিল একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেটাকে বাতিল করা হয়েছে, এবং সেই বাতিল করা ব্যবস্থাটা, সেটাও যে একটা অবৈধভাবে করা হয়েছে কিংবা জনগণের সত্যিকার ইচ্ছার প্রতিফলন ঘটেনি, সেটা আমরা বলেছি। যে সেই তর্কে না ফিরে এই যে এখানে শূন্যস্থান তৈরি হয়েছে, এইটার ব্যাখ্যা দিবে আদালত, যে এই নেসেসিটির জায়গা থেকে এখানে একটা সরকার তৈরি হওয়া দরকার, এবং অন্তর্বর্তীকালীন ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে সম্পূর্ণ বৈধ, জনগণের ইচ্ছার জায়গা থেকে সম্পূর্ণ বৈধ। এবং জনগণের ইচ্ছাটাই যখন প্রধান, তখন আইন কেবল তার ইচ্ছার প্রকাশ ঘটাবে। এখন যদি বলতে পারে কেউ যদি ইচ্ছা বদলে যায়, কোনো একদিন যদি এর উল্টানো হয়, তো উল্টানো অনুযায়ী তখন সমাজ চলবে। এখন যেমন ধরেন বদল কিছু ঘটেছে না, মানে মূল প্রশ্ন এক এক সময় এক একটা থাকে। এই মুহূর্তে 24 সালের হত্যাকাণ্ড যতটা মুখ্য প্রশ্ন, অন্য জায়গাগুলো কিন্তু অত মুখ্য প্রশ্ন হয়নি। এই যে ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে ওঠা পলিটিক্সে, যে রাজনীতি, যে রাজনৈতিক লক্ষ্য, কর্মসূচি এবং যে শক্তি, জনগণের যে শক্তি, সেটা যে পক্ষে থাকে, সেই রাজনৈতিক জায়গাটায় সামনে আসে, ওইটাই আইনি ভাষা পায় মাত্র। হ্যাঁ, কিন্তু আইনের ধারাবাহিকতা, তবে আইন দ্বারা যে চর্চিত আইন, তার দ্বারা সিদ্ধ করতে পারলে এ দুইয়ের একটা সঙ্গতি থাকে। তো সুতরাং ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এই সরকার যেমন বৈধ, সেই অনুযায়ী বাংলাদেশের কর্মকাণ্ডগুলো বৈধ হবে। এখন এখানে ঠিক যে আলোচনাটা হচ্ছে, যে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ঘোষণাপত্রে এটা নাই ওটা নাই, ডেফিনেটলি আরও অনেক কিছু সেখানে সংযুক্ত হতে পারে, আরও অনেক স্পষ্ট জিনিস থাকতে পারে, কিন্তু এইটাকে একটা অস্থায়ী সংবিধান করতে হবে, এইরকম বাস্তবতা এই সরকার যায়নি। তাহলে সংবিধান স্থগিত করার পর্যায়ে থাকলে ঘোষণাপত্র একটা অস্থায়ী সংবিধান হতে পারে। যখন আমরা আসলে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, তখন পাকিস্তান সংবিধান অস্বীকার করা হয়ে গেছে, তখন একটা শূন্যস্থান ছিল, ফলে স্বাধীনতার ঘোষণাপত্রই অস্থায়ী সংবিধান হয়েছিল, কিংবা ওই সময়ের সংবিধান হয়েছিল। কিন্তু এইখানে আপনি একটা সংবিধানের অধীনেই আছেন, অন্তত এই সরকার আছে, এবং যাদের হাতে দায়িত্ব ছিল সরকার গঠনের
এবং রাজনৈতিক করণীয় ঠিক করার। তারা সেই সময়ে সকলের সাথে আলোচনা করে সংবিধানের ভবিষ্যৎ কী হবে বিদ্যমান সেটা ঠিক করেনি। সেটা ঠিক না করে পরে যে নিজেদের অনেকেই অনেক বিপ্লবী হতে চেয়েছেন, কিন্তু সময় মতো বিপ্লবী থাকেননি এবং যারা বিপ্লবী তাদের সাথে আলোচনা করার প্রয়োজন মনে করেননি। পুরো একটা জনগণের সমষ্টিগত অভ্যুত্থানকে এককভাবে আমরাই সব কিছু, এরকমটা অনেকে দাবি করেছেন, এখনও করে যাচ্ছেন এবং তাদেরই অনেকেই পৃষ্ঠপোষকতা করছেন, তাদেরই অনেক গাওয়া হচ্ছে। ইতিহাসের এই ধরনের জায়গাগুলো হচ্ছে বড় গলদ। ইতিহাস যখন কেউ দখল করতে চায় তখন বোঝা যায় যে সেই শক্তি পরাজিত শক্তির মতোই আচরণ করছে। কারণ আমরা আওয়ামী লীগকে দেখেছি কীভাবে ইতিহাসের উপর দখল কায়েম করতে, ওটা থাকলে প্রভুত্ব করা যায়। ওইটারই এক প্রেতাত্মা এখনও ঘুরছে। ফ্যাসিস্টদের প্রেতাত্মা পার একটা নতুন ফ্যাসিস্ট হওয়ার আকাঙ্ক্ষা, ইতিহাসের উপর দখলদারিত্ব, একই কায়দায় ডিভাইড করো, একই কায়দায় মানে পাল্টা ফ্যাসিবাদ কায়েমের একটা নানান ধরনের প্রবণতা আমরা দেখছি, বয়ানে, ভাষায়, শরীরী ভাষায়, সমস্ত কিছুর মধ্যে। এই জায়গাগুলো বাংলাদেশের, এটা সাধারণত যে কোনো ফ্যাসিবাদ সমাজে ঘটে। তো গণতান্ত্রিক শক্তির কর্তব্য হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে, স্বাধীনতা দিয়ে, মুক্তির প্রশ্ন দিয়ে তাকে মোকাবেলা করা। সেটা যত করা যাবে তত ফ্যাসিবাদ পরাজিত হবে। আর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা পাল্টা ফ্যাসিবাদ করবে তারা সাময়িক সময় বিজয়ী হতে পারে, বম্বাস্টিং ল্যাঙ্গুয়েজে খুব নিজের বক্তব্যের পেশি দেখাতে পারেন। সেই বক্তব্যের পেশি বাংলাদেশ ইতিহাসের টেকে না, আমরা অতীতেও আগে দেখেছি। সুতরাং বাংলাদেশের যে জায়গাটা প্রয়োজনীয় ছিল 5 থেকে 8 তারিখ, খুব গুরুত্বপূর্ণ সময়, সেই আমরা 5 তারিখ রাতে যখন দায়িত্বটা ছাত্রদের হাতে, শিক্ষার্থীদের হাতে দেওয়া হলো, শিক্ষার্থীদের যেভাবে সকলের সাথে আলোচনা করে করার কথা ছিল সেই জায়গায় সেই রকম ঘটেনি। তারপর যখন সরকার বলছে যে আলোচনা করেছে, না, আলোচনা করে হয়নি, তো আমি তো সাক্ষী দিচ্ছি আলোচনা করে হয়নি। এবং দ্বিতীয়ত বলছি যে সেইখানে যে আলোচনাটা প্রয়োজন ছিল, এমনকি সরকারের যে আলোচনা করার প্রয়োজন ছিল, সরকার কোনো আলোচনা করেনি। 13 তারিখে ডেকেছেন একটা ইস্যুর জন্য, পলিটিক্যাল পার্টির সাথে বসে, স্টেক হোল্ডারদের সাথে বসে যে পলিটিক্যাল কোর্স ঠিক করা, সেটা তারা করেননি। হ্যাঁ, আমরা বলেছি, স্বতঃপ্রণোদিত হয়ে আমরা তাদেরকে সাহায্য করতে চেয়েছি, এখনও করে যাচ্ছি, এই রাজনৈতিক উত্তরণ পর্যন্ত করে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে ওই ঘোষণায় পত্রে মানুষের সংগ্রামের অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, সেটা প্রকাশিত হয়েছে। আমরা মনে করি মোটা দাগে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষ যে গণতান্ত্রিক সমাজ চেয়েছে, সে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, সেটা আমরা ধারণ করি। এবং এইটাকে কিভাবে কার্যকর রূপ দেওয়া যাবে এই বিদ্যমান ব্যবস্থার মধ্যেই। আপনি অনেক কিছু বলতে পারেন যেটা হয়নি, এটা হয়নি, আমি এখন ওইটা হয়নি ধরে নিয়ে আমি ওখানে আটকে থাকতে পারি। আরেকটা হচ্ছে যে না, বিদ্যমান অবস্থার মধ্যে আপনি কিভাবে যতটা সম্ভব কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেন তার চেষ্টা করতে পারেন। আমরা সেই চেষ্টা করেছি, গিভেন অল লিমিটেশনস যা আমাদের উপর চাপানো হয়েছে, এগুলো আমরা তৈরি করিনি। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সরকার যেভাবে এই কোর্স ঠিক করেছে, সেখানে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে সরকারের 7 রকম উপেক্ষা সত্ত্বেও আমরা আলাপ আলোচনা করে সবসময় সরকারকে সহযোগিতা করতে চেয়েছি এবং কোর্সগুলোর আপনার আলোচনা মনে হয় আমি চেষ্টা করছি। যদি একটু করি, এখন আমি গুছিয়ে আনি আপনার আলোচনায়। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে বিচার, সংস্কার, নির্বাচন, পলিটিক্যাল জায়গা থেকে দেখেন, বিচারের উদ্যোগ যাতে আরও ব্যাপকভাবে বিস্তৃত হয়, ত্বরান্বিত হয় এবং ট্রাইব্যুনাল বাড়ে, লোকবল বাড়ে, তদন্ত এবং আমাদের চার্জশিটের জন্য, এবং শহীদ পরিবার যাতে দেখতে পায় যে আমার সন্তানের হত্যার বিচার শুরু হয়েছে, এইটা খুব জরুরি এবং এইটার দায় কিন্তু সম্পূর্ণ সরকারের এবং বিচার বিভাগের। 2 নম্বর জায়গা হচ্ছে সংস্কার। এই ক্ষেত্রে আমরা সরকারকে সাধুবাদ দেব। সরকার এক্ষেত্রে সবচেয়ে সফল এ পর্যন্ত আমরা মনে করি। সেই জায়গা থেকে তারা কমিশন গঠন করেছে, প্রস্তাবগুলো আমরা তুলেছিলাম, কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেগুলো নিয়ে প্রথম দফা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে। দ্বিতীয় দফা স্টেক হোল্ডারদের মধ্যে রাজনৈতিক অংশকে নিয়ে তারা একেবারে টেলিভাইজড 1.5 মাসব্যাপী আলোচনা হয়েছে। সেখান থেকে আমাদের একটা জাতীয় সনদ প্রায় তৈরি খসড়া হয়ে গেছে। এখানে নোট অফ ডিসেন্ট কিছু আছে, এটার মীমাংসা জনগণ করবে এবং এই মীমাংসা করার জন্য কিন্তু ইলেকশনটাও খুব জরুরি। ফলে এই প্রশ্নগুলো সরকারের জন্য প্রশ্ন। এখন সরকার সেগুলোর প্রায় তারিখও ঠিক করে ফেলেছেন। এই সরকারের বৈধতা যেখান থেকে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারে জনগণের ইচ্ছা হচ্ছে তার প্রধান বৈধতা, জনগণের অভিপ্রায় হচ্ছে প্রধান বৈধতা। রাজনৈতিকভাবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের সব কর্মকাণ্ডের সাথে জনগণের অভিপ্রায় এবং ইচ্ছা আছে, ততক্ষণ পর্যন্ত সে বৈধ থাকবে। আর আইনি কিতাব দিয়ে বৈধতা থাকলে আমার মনে হয় থাকবে না, যদি পলিটিক্যাল ঘুরে যায়। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থান থেকে সবসময়। আপনার কাছে আবার আসবো।